এই মেয়েটার সম্মতিতেই পারিবারিকভাবে বিয়ে হয় অরুণ নামের একটা ছেলের সাথে। কিন্তু বিয়ের প্রথম রাতে মেয়েটির সাথে কি এমন হয় যে পরদিন ভোরবেলায় নিজের জীবন দেওয়ার জন্য তাকে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ চিড়িয়ার কথা। তো আর প্যাচাল না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। ছোট্ট মেয়ে পিঙ্কি দৌড়ে এসে জানায় বাইরে তার চাচাকে কিছু লোক মারধর করছে। কথা শুনে বাড়ির বড় বউ কমলেশ দ্রুত বাইরে গিয়ে সেই ছেলেদের তাড়িয়ে দেয়। এখান থেকেই বোঝা যায় কমলেশ তার দেওর অরুণকে নিজের সন্তানের মতোই ভালোবাসে এবং তার উপর কোনো আঘাত সে সহ্য করতে পারে না। তাছাড়া কমলেশের অরুণের ওপর এতটাই বিশ্বাস যে সে মনে করে অরুণ কখনোই কোনো ভুল করতে পারে না, তাই যে কোনো পরিস্থিতিতেই সে অরুণের পক্ষ নেয়। কিছুক্ষণ পর শ্বশুরমশাই দুজনকে বাড়ির ভেতরে ডেকে আনেন। বাইরে এমন আচরণ করার জন্য তিনি দুজনকেই বকাঝকা করেন। তিনি বলেন, কমলেশ, সবটা না জেনে কেন ওই ছেলেগুলোকে মারতে গেলে? আগে তো বুঝতে হবে কে ঠিক আর কে ভুল। কমলেশ জবাব দেয়, আমার অরুণ কখনো ভুল করতে পারে না। শ্বশুরমশাই শান্তভাবে বলেন, ভুলটা অরুণেরই ছিল। কিছুদিন পর এক সকালে গোসল সেরে কমলেশ বড়দের আশীর্বাদ নিচ্ছে। কমলেশ এক কাপ চা বানিয়ে শ্বশুরমশাইকে দেয়। দুজনের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। এরপর দেখা যায় কমলেশের স্বামীকে। তাদের ছোট্ট একটা মেয়ে আছে, নাম পিঙ্কি, যাকে গল্পের শুরুতেই দেখা গিয়েছিল। আর কমলেশের ছোট দেওয়ারের নাম অরুণ। শাশুড়ির সাথেও কমলেশের সম্পর্ক বেশ ভালো। সাজানো গোছানো সুখী একটা পরিবার তাদের। এই সংসার রক্ষা করতে কমলেশ যেন পুরো দুনিয়ার সাথেও লড়তে প্রস্তুত, কারণ সে বিশ্বাস করে তার পরিবার কখনো ভুল করতে পারে না। একদিন তারা সবাই মিলে অরুণের জন্য পাত্রী দেখতে যায়। কমলেশের একটাই শর্ত, মেয়ে যদি ভোজন কীর্তন গাইতে পারে তবে সে সহজেই তাকে বউ হিসেবে মেনে নেবে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। মেয়েটি ইংরেজি গান গাইছে আর সবাই মুগ্ধ হয়ে শুনছে। তবে কমলেশের মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। গান শেষ হলে শ্বশুরমশাই হাততালি দেন, সবাই খুশি হয়। মেয়েটির নাম পূজা। সে ইংরেজিতে অনার্স করছে এবং বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে চায়। তার লক্ষ্য ইউপিএসসি। শ্বশুরমশাই তখন কমলেশকে পড়েন, বৌমা, কিছু জিজ্ঞেস করো। কমলেশ প্রথমেই প্রশ্ন করে বসে, তোমার সব ব্লাউজই কি এমন? এতে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। এরপর অরুণ একপাশে বৌদিকে নিয়ে পূজার প্রশংসা করতে থাকে। তার এই মেয়েকে লাগবেই, কিন্তু কমলেশ এই বিয়েতে রাজি নয়। তখন অরুণ অনুরোধ করে বলে, বৌদি, বিয়ের পর ওর সব কিছু আমি বদলে দেব, তুমি শুধু আমার জন্য এই বিয়েটা মেনে নাও প্লিজ। শেষে কিছুটা বিরক্ত হলেও কমলেশ বলে, আচ্ছা ঠিক আছে। বৌদির সম্মতি পেয়ে অরুণ খুশি হয়ে সবাইকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সবাই খুশি হয়। এরপর তারা একে অপরকে আংটি পরিয়ে দেয় আর শুরু হয় আশীর্বাদের পালা। একে একে পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। তবে বৌদি একটু গোমরা মুখেই আশীর্বাদ করে। ফেরার পথে অরুণ তার মাকে বলে, মা, শোনো না, ওকে দিয়ে রান্নাঘরের কাজ করিও না প্লিজ। মা হেসে বলেন, দেখেছ, ছেলে এখন থেকেই বেহাত হয়ে গেছে। বাসি ইংলিশ কাগজও তো বাংলা কাগজের চেয়ে বেশি দামে বিক্রি হয়, তাহলে ইংরেজি গান গাওয়া বউয়ের দাম তো আরও বেশি হবেই। এর এক সপ্তাহ পরের ঘটনা। শাশুড়ি ও বৌমা কোথাও যাওয়ার জন্য রাস্তায় অটোর মধ্যে জ্যামে আটকে আছে। তখন সামনে ভিড় দেখে কৌতূহলী হয়ে কমলের সামনে এগিয়ে যায়। সেখানে কিছু ছাত্রছাত্রী কোনো একটা দাবি আদায় মিছিল করছিল। কমলেশ তাদের কাছে গেলে মেয়েরা তাকেও নিজেদের সাথে টেনে নেয়। কমলেশও হাসি মুখে তাদের সাথে মিছিলে যোগ দেয়। একসময় কৌতূহলবশত জানতে চায়, কিসের মিছিল এটা? মেয়েরা জানায় এলজিবিটি রাইটস নিয়ে। কমলেশ কিছুই বুঝতে না পারলেও মেয়েটা তাকে বোঝায় লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার ইত্যাদি বিষয়। এই সব কথা শুনেই কমলেশ বিরক্ত হয়ে ছিহ বলে হাত ঝেড়ে সরে আসে এবং দ্রুত শাশুড়ির কাছে গিয়ে সব বলে। ঠিক তখনই তাদের চোখে পড়ে সেই মিছিলে পূজাও রয়েছে। বৌদি রাগে পূজাকে ডাক দেয়। পরক্ষণেই দেখা যায় পূজাকে সঙ্গে নিয়েই তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে বড়দের আশীর্বাদ নেওয়ার পর কমলেশ পূজাকে রান্নাঘরে নিয়ে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি লেসবিয়ান? পূজা হেসে বলে, না, আমি তা নই, আমি শুধু ওদের সমর্থন দিতে গিয়েছিলাম। কমলেশ গম্ভীরভাবে বলে, দেখো, এসব বন্ধ করো। আমাদের শুধু একটা বউ দরকার, কোনো বিদ্রোহী না। পূজা তখন পাল্টা প্রশ্ন করে, তাহলে কি বউদের কোনো চিন্তা থাকতে নেই, নিজেদের মতামত থাকতে নেই, দুনিয়ায় কি হচ্ছে সে বিষয়ে কথা বলার অধিকারও নেই? আপনি কি খবরের কাগজ পড়েন? কমলেশ জবাব দেয়, পড়ি, আর এটাও জানি মেয়েদের খবর কোথা থেকে শুরু হয়। পাশে থাকা একটি পত্রিকা হাতে নিয়ে সে বলে, মেয়েদের জায়গা প্রথম পাতায় না, শেষ পাতায়, তাদের কাজ শুধু রান্না করা। পূজা তখন বলে, আপনার কি কোনো ধারণা আছে দুনিয়ায় কি চলছে? কমলেশও পাল্টা বলে, আর তোমার কি ধারণা আছে একটা সংসার চালাতে কি লাগে?
রান্না কিভাবে করতে হয় জানো? এই যে প্যান্ট পরেছ এটা সেলাই করতে জানো? এসবই মেয়েদের কাজ। সংসারই তাদের আসল দুনিয়া। যতই ইংরেজিতে কথা বলো, এসবের কোনো মূল্য নেই। তাহলে মেয়েদের চিন্তাধারা কি? কমলেশ রেগে গিয়ে একটা নিউজপেপার ছিঁড়ে ব্লেন্ডার মেশিনে ঢুকিয়ে দিতে দিতে বলে, এইটাই মেয়েদের চিন্তাধারা। পূজা হেসে শান্তভাবে বলে, আমাকে তো আপনার সাথেই একে বাড়িতে থাকতে হবে। কমলেশ গম্ভীর হয়ে জবাব দেয়, আমাদের সাথে থাকতে হলে এক্ষুনি মিছিল করার জন্য ক্ষমা চাইতে হবে। যাও, মায়ের পা ছুঁয়ে ক্ষমা চাও। পূজা কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি নয়, আর কমলেশও ছাড় দেওয়ার পাত্র না। শেষ পর্যন্ত নিজের অহংকার ধরে রাখতে কমলেশ জোর করে পূজার হাত থেকে আংটিটা খুলে নেয় এবং সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে ঘটনা জানার পর শ্বশুরমশাই বলেন, পরিবারের কথা তো ভাবা উচিত ছিল বৌমা, এমনটা করলে কেন? তখন কমলেশের স্বামী বলে, বাবা, আসলে কমলেশ ভয় পেয়েছে ইংরেজি জানা ওই মেয়েটা এই বাড়িতে এলে হয়তো ওর জায়গাটা কমে যাবে, এই কারণেই ও এমন করেছে। গতকাল রাতেই ও বলছিল আমিও পড়াশুনো শেষ করি, তাহলে দুই বউই গ্র্যাজুয়েট হব। অরুণও বলে, বৌদি, তুমি এত ঝামেলা না করলে সবকিছুই সুন্দরভাবে হতো। কমলেশের স্বামী আবার বোঝায়, যে ভুলটা হয়েছে সেটা আগে ঠিক করতে হবে, চল ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কিন্তু কমলেশ একরকম জেদ ধরেই বলে, আমি যাব না, কোনোভাবেই ক্ষমা চাইব না। তবে মুখে যতই কঠিন হোক, অরুণের বারবার অনুরোধে শেষমেশ তার মন নরম হয়ে আসে। ঠিক তখনই পূজা তাদের বাড়িতে এসে হাজির। দুই বউকে কথা বলার জন্য ছাদে পাঠানো হয়। পূজা জিজ্ঞেস করে, আপনি আমার উপর এত রেগে আছেন কেন? কমলেশ ধীরে ধীরে নিজের মনের কথা খুলে বলে, এই বাড়িতে আমিই সবচেয়ে কম পড়াশুনো জানি। বিয়ের পরই আমার পড়াশুনো থেমে গেছে। সবাই শিক্ষিত। অনেক কষ্ট করে আমি আমার জায়গাটা তৈরি করেছি, আর তুমি এসে যেন প্রথম পাতা থেকেই সব দখল করে নিলে। আমার জায়গা বানাতে 15 বছর লেগেছে, আর তুমি 15 মিনিটেই সবার প্রিয় হয়ে গেলে। সে আরও বলে, আমি তো ছেলে সন্তানও দিতে পারিনি, অরুণই আমার ছেলে মতো। তুমি আসার পর সে কি আর আমার থাকবে? কিছুক্ষণ থেমে আবার বলে, আমি ভুল ঠিক বুঝতে একটু সময় নিই, কিন্তু একবার বুঝে গেলে সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত। এবার ভুল বুঝে লড়াই করেছি, সরি। পূজা শান্তভাবে জবাব দেয়, আমি এলজিবিটি র্যালিতে গিয়েছিলাম কারণ যখন কারোর সাথে অন্যায় হয় তখন সে নিজে কথা বলতে ভয় পায়, তাই অন্যদেরই তার হয়ে কথা বলতে হয়। বৌদি বলে, তুমি যদি ভুল করো আমি কিন্তু ছাড় দেব না। পূজা হেসে জিজ্ঞেস করে, আর যদি অরুণ ভুল করে? বৌদি আত্মবিশ্বাসের সাথে বলে, আমার অরুণ কখনোই ভুল করতে পারে না। এভাবেই দুজনের মনোমালিন্য মিটে যায়। কমলেশ নিজের হাতে পূজার আঙুলে সেই আংটিটি আবার পরিয়ে দেয়। সময়ের সাথে সাথে বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। এদিকে অরুণ আর পূজার মধ্যে নিয়মিত ফোনে কথা চলতে থাকে। বিয়ের দিন রাতে অরুণ মজা করে বৌদির হাতে একটা লাল পানির বোতল দেয়। কমলেশ হেসে বলে, একটা মারব কিন্তু, এসব তোমার বন্ধুদের সাথে খাও। অরুণ জবাব দেয়, বেস্ট ফ্রেন্ডের সাথেই তো খেতে এসেছি। এভাবে দেবর ভাবির মধ্যে হাসি ঠাট্টা চলতেই থাকে। কিছুক্ষণ পর বরযাত্রী রওনা দেয়, আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে পূজাকে দেখে মনে হচ্ছিল সে বেশ অসুস্থ। সবকিছু ঠিকঠাকভাবে শেষ করে তাকে বাড়িতে আনা হয়। বৌদি যেন পুরো বাড়িটাকেই উৎসবমুখর করে তোলে। রাতে অরুণ আর পূজার বাসর শুরু হয়। অরুণ কাছে আসতে চাইলে পূজা বলে, আমার শরীরটা ভালো লাগছে না, সারাদিন জ্বর ছিল। অরুণ বিষয়টাকে হালকাভাবে নিয়ে বলে, আমি ঠিক করে দিচ্ছি। পূজা আবারও বলে, ওষুধ খেয়েছি কিন্তু এখনো ভালো লাগছে না, একটু বিশ্রাম নিলে হয়তো কাল ঠিক হয়ে যাব। কিন্তু অরুণ আর কথা গুরুত্ব না দিয়ে দুষ্টু কাজ করতে চায়। পূজা বারবার অনুরোধ করলেও সে থামে না এবং জোর করেই দুষ্টু কাজ করা শুরু করে দেয়। পূজা ব্যথায় চিৎকার করতে গেলে অরুণ তার মুখ চেপে ধরে। এভাবে অনেকক্ষণ চলার পর অরুণ ঠান্ডা হয়। তখন পূজা কান্নায় ভেঙে পড়ে। অরুণ তখন বলে, আমি তোমার স্বামী, তুমি কাঁদছ কেন? প্রথমবার একটু কষ্ট হয়ই, আমরা তো বিয়ে করেছি, আমার তো অধিকার আছে। কান্নার মধ্যে পূজা শুধু বলে, আমি তো না করেছিলাম। অরুণ বলে, আহ বেবি, যেসব কথার কোনো মানে নেই সেগুলো বারবার বলার কি দরকার? পূজা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে রেপ করেছ, এটা ঠিক হয়নি। এই কথায় অরুণ খুব রেগে যায়। সে বলে, হ্যালো, এটা বাইরের কেউ করেনি, আমি তোমার স্বামী, তুমি এমন কথা কিভাবে বলো? পূজা মুখে হাত দিয়ে চুপচাপ কাঁদতে থাকে। অরুণ কিছুটা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, যদি তোমার মনে হয় তোমার সাথে অন্যায় হয়েছে তাহলে বাইরে যাও, সবাই আছে, গিয়ে বলো, বিচার চাও। সে তাকে একরকম জোর করেই ঘরের বাইরে পাঠিয়ে দেয়। বাইরে এসে পূজা দেখে বৌদি অন্যদের সাথে কথা বলতে বলতে বলছে, ভালো বউরা সমস্যা নিয়ে বাইরে যায় না, তারা সব সহ্য করে, কারণ তারা সংসারের অশান্তি চায় না।
এই কথা শুনে পূজা থেমে যায়, আর কিছু না বলে আবার ঘরে ফিরে আসে। অরুণ এসে জিজ্ঞেস করে, এই, তুমি কি বৌদিকে সবকিছু বলে দিছ? পূজা মাথা নাড়িয়ে না বলে। অরুণ বলে, ভুলে যাও, প্রথমবার ছিল, এমন ভুল আর করো না। এই বলে সে পূজাকে আবারও বিছানায় ছুঁড়ে ফেলে আর দুষ্টু কাজ শুরু করে। পূজা মুখ বুজে চিৎকার করে কান্না করতে থাকে। সেই চিৎকার কারও কানে পৌঁছায় না। একই সময় পাশের ঘরে বৌদি তার স্বামীর যত্নশীল আচরণ নিয়ে খুশি। সারাদিনের কাজের পর কমলেশের পা ব্যথা করছিল, তাই তার স্বামী ভালোবেসে পা টিপে দিচ্ছে। কমলেশ মনে মনে ভাবে তার ভাগ্য কত ভালো, এমন সুন্দর সংসার, ভালো স্বামী পেয়েছে। অন্যদিকে অরুণের কারেন্ট থামলে পূজা বাথরুমে গিয়ে গোসল করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তার ভেতরের যন্ত্রণা থামে না। চুপচাপ কাঁদে সে, কান্নার শব্দ কারও কানে পৌঁছায় না। পরদিন ভোরে বৌদি গাছে পানি দিতে গিয়ে দেখে পূজা ছাদের কিনারায় একা দাঁড়িয়ে আছে, যেন এখনই লাফ দিবে। বৌদি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? পূজা কান্না করে বলে, আমি বাড়ি যেতে চাই, প্লিজ। বৌদি তখন নিয়মের কথা ভেবে আগে রান্নার কাজটা শেষ করাতে চায়, কিন্তু পূজার কোনো কাজেই মন বসে না। অসাবধানতায় তার হাত থেকে কাপ পড়ে ভেঙে যায়। কমলেশ কোনোভাবে কাজ শেষ করে সিদ্ধান্ত নেয় কাউকে কিছু না বলে পূজাকে নিয়ে তার বাড়িতে যাবে। সকালে সবাই ঘুমিয়ে থাকায় তারা চুপচাপ বেরিয়ে পড়ে। পূজা বাড়িতে ঢুকেই মাকে নিয়ে রান্নাঘরে যায় এবং কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি তো না করেছিলাম। মা একটু কঠোর গলায় বলে, না মানে কি, এসব তো মেয়েদের সহ্য করতেই হয়, বিয়ের পর এসব দুষ্টু কাজ করতেই হয়, এটা কোনো মুখে বলা নিয়ম না, এটা স্বাভাবিক। তিনি আরও বলেন, এখনই কমলেশের সাথে বাড়ি ফিরে যা, এত বড় ঘরে তোর বিয়ে হয়েছে, তোর শ্বশুর একটা ফোন করলেই তোর ভাইয়ের চাকরি হয়ে যাবে, আমাদের অবস্থাটা তো তুই জানিস। পূজা কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমাকে আর ওখানে যেতে বলো না, আমি ফিরব না। মা কঠোর গলায় জবাব দেয়, তোর বাবা তোকে বেশি মাথায় তুলে ফেলেছে, এখন কি তুই একটা ঝামেলা বাঁধিয়ে ছাড়বি? যদি এমন করিস তাহলে আমি কিন্তু নিজের একটা ক্ষতি করে ফেলব। মায়ের এমন কথা শুনে পূজা একেবারে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত মাই তাকে জোর করে কমলেশের কাছে ফিরে যেতে বলে। বাধ্য হয়ে তারা ফিরে যায়। পথে অরুণ ফোন করে বলে, বৌদি, কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় এসে সুটকেস গুছিয়ে দাও, কাল আমরা হানিমুনে যাব। এই কথা শুনে পূজা আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে বৌদিকে গাড়ি থামাতে বলে, জরুরি কাজের কথা বলে নেমে যায়। তারপর সুযোগ বুঝে বৌদির চোখ এড়িয়ে পালিয়ে যায়। একা একা বাড়ি ফিরলে শ্বশুরমশাই কমলেশকে বলেন, তুমি তো আমাদের পরিবারের সবচেয়ে দায়িত্বশীল মানুষ, কোনো কিছুই তোমার হাতছাড়া হয় না, তাহলে জীবন্ত একটা মানুষকে কিভাবে হারিয়ে ফেললে? কেউ কিছু বলতে পারে না, কারণ তারা প্রকাশ্যে বলতে পারবে না যে তাদের বউ পালিয়ে গেছে। তাই পরিবারের সবাই নিজ নিজভাবে পূজাকে খুঁজতে শুরু করে। কমলেশ একসময় একটি এনজিওতে যায়, যেখানে পূজার একজন ক্লোজ ফ্রেন্ড কাজ করে। মেয়েটার নাম সোনা। এই সংগঠনটি মূলত মেয়েদের সমস্যার কথা শোনে ও সাহায্য করে। সোনা বলে, মাঝে মাঝে মেয়েরা এতটাই অসহায় থাকে যে তারা নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না, এমনকি চাইলে নিজেরা মরতেও পারে না। কমলেশ জবাব দেয়, তাই তো বলি, মেয়েদের সবসময় বাড়িতেই থাকা উচিত। সোনা তখন বলে, কিন্তু যদি সমস্যাটা ঘরের ভেতরেই হয় তখন? সোনা পূজাকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে। তারপর দুজন সেখানে রওনা দেয়। যাওয়ার পথে সোনা বলে, পূজা খুব শান্ত স্বভাবের মেয়ে, কলেজ ছাড়া কোথাও যেত না, আমি নিশ্চিত ওর সাথে খারাপ কিছু হয়েছে। বলতে বলতে তারা পূজার কাছে পৌঁছে যায়। সোনা তাকে বোঝায়, প্রথমে তুই তোর নিজের মন কি বলে সেরা শোন, পরিবার বা সমাজের চাপে নিজের ইচ্ছা চেপে রাখবি না। এই সময় কমলের সেখানে পৌঁছলে সোনা বলে, অরুণ মানুষটা হয়তো একটু সোজাসাপটা, কিন্তু মনের দিক থেকে খারাপ না, বলে পূজাকে জড়িয়ে ধরে সে চলে যায়। সোনা চলে যাওয়ার পর কমলেশ পূজাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কেউ এভাবে বাড়ি ছেড়ে যায়? খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গিয়েছিলাম, সব খুলে বলো, না হলে বুঝবো কিভাবে? পূজা ধীরে ধীরে বলে, সেদিন আমার জ্বর ছিল, আমি রাজি ছিলাম না, অরুণ আমাকে রেপ করেছে। এই কথা শুনে কমলেশ রেগে গিয়ে তাকে একটা চড় মারে। সে বলে, আমার অরুণ এটা করতে পারে না, আর তুমি যা বলছো সেটা অসম্ভব। আমার নিজের ঘরের আলমারি থেকে যদি আমি টাকা নিই তাহলে কি আমি চোর হয়ে যাব? পূজা বলে, আমি কোনো পণ্য না। কমলেশ জবাব দেয়, তুমি তার স্ত্রী, বিয়ে করেছ। পূজা শান্তভাবে বলে,
বিয়ে করেছি মানেই সব কিছুতে সম্মতি নয়। সম্মতি মানে কি সেটা কি আপনি বোঝেন? কমলেশ চুপ করে গেলে পূজা বলে, এই কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু অরুণের দ্বারা আমি জীবনের সবচেয়ে বড় অন্যায়টার শিকার হয়েছি। এরপর কিছুক্ষণ নীরবতা নেমে আসে এবং শেষমেশ পূজা আবার বাড়ির দিকে ফিরে যায়। বাড়ি ফিরে কমলেশ আলমারি থেকে অরুণের সার্টিফিকেট বের করে তার স্বামীকে জিজ্ঞেস করে ওই দিন মারামারি কেন হয়েছিল, অর্থাৎ শুরুতেই অরুণকে যে মারা হচ্ছিল। তার স্বামী বলে, কলেজে তো টুকটাক এমন হয়, তবে সেদিনের কথা আজ কেন জিজ্ঞেস করছো? কমলেশ বলে, আমার তো পড়াশোনার সার্টিফিকেট নেই, আছে শুধু অরুণ। ওকে আমি মানুষ করেছি, ও যদি কোনো ভুল করে তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। অর্থাৎ দেবরের প্রতি অন্ধবিশ্বাসে এবার সন্দেহর দানা বেঁধে যায়। সেদিন রাতের বেলা অরুণ নিজের ঘরে ঢুকলে পূজা তাকে দেখে ভয় পেতে থাকে। অরুণের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। দরজা বন্ধ হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় জামার একটা বোতাম ছিঁড়ে যাওয়াতে পিঙ্কি কান্না করছে। এর মধ্যে অরুণ এসে জানতে চায়, পূজাকে খুঁজে পাচ্ছি না, তোমরা কেউ দেখেছ? সবাই মনে মনে এবার বিরক্ত হয়ে যায়। কি মেয়েকে বউ করে নিয়ে আসা হলো, প্রতিদিন শুধু হারিয়ে যায়। ঠিক তখন পূজা একটা বোতাম আর সুই সুতো নিয়ে পিঙ্কির কাছে চলে আসে এবং তার জামার বোতাম লাগিয়ে দেয় আর বলে, ম্যাচিং বোতাম আর সুতো খুঁজতে দেরি হয়ে গেল। এবার বৌদি একটু শান্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা রেডি হয়ে সবার কাছে বিদায় নিয়ে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। এ সময় পূজা খুব অসহায় চোখে কমলেশের দিকে তাকিয়েছিল, কিন্তু কমলেশ কিছুই বলতে পারে না। এরপর কমলেশ সেই সোনার কাছে চলে যায়। এই পুরো ব্যাপারটা বোঝানোর জন্য সোনা তাদের এনজিওর ম্যানেজারের সাথে দেখা করায়। বৌদি মোবাইলে কনসেন্টের অর্থ দেখে। ম্যাডামকে বলে, বিয়ের পরেও কি না করা যায়? অর্থাৎ কমলেশের ধারণা, বিয়ের পর দুষ্টু কাজের ক্ষেত্রে মেয়েদের না করার কোনো অধিকার নেই, স্বামী চাইলেই দিতে হবে। ম্যাডাম বলে, দেখুন, বিয়ে করলেই শরীরটা সম্পত্তি হয়ে যায় না। প্রতিবার দুষ্টু কাজের আগে সম্মতির দরকার আছে, না হলে এটা রেপের সমতুল্য। কমলেশ বলে, কিন্তু ভালো পরিবারের ছেলেরা তো ভালো হয়, তাই না? তারা স্ত্রীর মতামতকে সম্মান দিতে জানে। এখানে কমলেশ তার স্বামীকে ভেবে কথাটা বলে। ম্যাডাম বলে, পরিবারের লোকেরা ভাবে তারা তাদের সন্তানকে ভালো করেই চেনে, তবে সবসময় সেটা ঠিক হয় না। এ কথা কমলেশের মধ্যে একটা ঝড় বয়ে যায়। তার এতদিনের বিশ্বাসে যেন একটা আঘাত লাগে। সে চিন্তিত হয়ে পড়ে। এদিকে হানিমুনে গিয়ে অরুণ মোবাইলে তার বিয়ের দিনের ছবিগুলো দেখছিল। পূজাকে দেখে যেন তার মধ্যে কারেন্ট সৃষ্টি হচ্ছিল। তখন পূজা সেখানে আসে। অরুণ ছটফট করতে করতে তাকে কাছে ডাকে। পূজা বলে, আমি তোমাকে ভয় পাচ্ছি অরুণ, আমি তোমাকে কিছু বলতে চাই। অরুণ তাড়াতাড়ি বলতে বলে। পূজা বলে, আমি প্রথম রাতের কথা বলে এগিয়ে যেতে চাই। অরুণ তাড়াতাড়ি তাকে ধরে, বলে, হ্যাঁ চলো না, এগিয়ে যাই। পূজা বলতে থাকে, আমরা আগে কথা বলি, দুজন বন্ধুর মতো হই, একে অপরকে বোঝার চেষ্টা করি। কিন্তু অরুণের তখন ফুল কারেন্ট উঠে গেছে। সে পূজাকে ফেলে দিয়ে লাগাম ছাড়া পাগলা ঘোড়া চালাতে থাকে, আর পূজার শুধু বোবা চিৎকার ছাড়া কিছুই করার থাকে না। পরদিন সকালবেলা তারা দুজনেই ঘুরতে বের হয়। অরুণ খুব হাসি খুশি কথা বললেও পূজা একদম নিশ্চুপ। এদিকে কনসেন্টের ব্যাপারে বিভিন্ন সেমিনারে হাজির হয়ে এইসব ব্যাপারে গভীরভাবে বুঝতে শুরু করে বৌদি। অন্যদিকে হানিমুনের এই কয়েকদিনের মধ্যেই যেন পূজা আরও আতঙ্কিত হয়ে গেছে। তার মনে অরুণ সম্পর্কে একটা ভয় এসে গেছে। সেদিন রাতে ঘোরাঘুরি শেষে তারা হোটেল রুমে ফিরে আসে। আর রাত মানেই তো আবার অরুণের সেই ঘোড়া দৌড়, তাই রুমে এসে পূজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যায়। পূজা বাইরে না আসার কারণে অরুণ জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। পূজা ভয়ে এক কোণায় চুপ করে বসে থাকে। এক পর্যায়ে পূজা বলে, আজ হবে না। অরুণ বলে, কেন হবে না? পূজা কি বলবে বুঝতে পারছিল না। হঠাৎ সে বলে ফেলে, আমার পিরিয়ডস শুরু হয়ে গিয়েছে। অরুণ শান্ত হয়ে যায়, তবে হুট করেই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে এবার পূজাকে প্রমাণ দেখাতে বলে। পূজা কান্না করতে শুরু করে, কারণ এখন প্রমাণ কি করে দেখাবে সে? ওয়াশরুমের মধ্যে একটা ব্লেড ছিল। পরদিন সকলে দেখা যায় পূজাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরিবারের সকলেই সেখানে উপস্থিত রয়েছে। অরুণ কমলেশকে বলে, পূজার একটু বেশি ব্লাড যাচ্ছে, এই জন্য ভর্তি করিয়েছি। কমলেশ ডাক্তারের সাথে কথা বলতে পূজার অবস্থা জানতে চায়। ডাক্তার তাকে বলে, এটা পিরিয়ডসের জন্য হয়নি, উনি গোপন জায়গায় ব্লেড দিয়ে কেটেছেন। এ কথা শুনে বৌদি যেন হজম করতে পারে না। বাইরে বেরিয়ে সকলকে বাড়ি ফিরে যেতে বলে।
আর এই দিকটা সে নিজেই সামলে নিবে এ কথা বলে। এরপর দ্রুত পূজার কাছে চলে যায়। পূজা তখন ঘুমেছিল। কমলেশ স্পর্শ করতেই পূজা আচমকা ঘাবড়ে ওঠে। বৌদি বলে, আমি আছি। কে করেছে এটা? পূজা বলে, আমি নিজেই করেছি। ক্লান্ত হয়ে গিয়েছিলাম খুব, সহ্য করতে পারছিলাম না। বিছানায় গেলে পুরো শরীর কেঁপে উঠত। ওই ট্রমা থেকে বাঁচার জন্য আমি যে কোনো কিছু করতে পারতাম, তাই করে ফেললাম। তোমার এখনো মনে হচ্ছে না যে আমি মিথ্যে বলছি? তাহলে শুধু একবার তোমারটাই ব্লেড রেখে দেখো। জিজ্ঞেস করো নিজেকে, কোনো মেয়ে মিথ্যে বলার জন্য এতটা ব্যথা সহ্য করতে পারে কিনা। বৌদি পূজার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর ব্লেড দিয়ে পূজার অবস্থা বোঝায় ট্রাই করে, কিন্তু তার সাহসে কুলায় না। কমলেশ বাসায় গিয়ে অরুণের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে। 2-4 দিন পর পূজা কিছুটা সুস্থ হয়ে ওঠে। বৌদি বলে, তুমি আসলেই পৃথিবীর সবচাইতে আবুদা যা পেয়েছ, অর্থাৎ বোকা যা। তুমি আর একদম কাঁদবে না। আমি 2 দিন প্রাণ খুলে কেঁদেছি, ভাঙচুর করেছি। আসলে অরুণের দেয়া সমস্ত জিনিসপত্র আর ছবি বৌদি নিজের হাতে পুড়িয়ে ফেলেছে। কমলেশ বলে, এবার এদের পাল্লা। আমি কম শিক্ষিত, তাই আমার এটা বুঝতে সময় লেগে যায় যে আসলে দোষটা কার। তবে একবার বুঝতে পারলে ঝাঁপিয়ে পড়ি। পরক্ষণে অরুণ রিসেপশনে এসে পূজার ব্যাপারে খোঁজ নেয়। তবে হসপিটাল কর্তৃপক্ষ জানায়, পূজার তো ডিসচার্জ হয়ে গেছে। এবার অরুণ ডাক্তারের কাছে যায় আর নিজের পরিচয় দিয়ে বলে, আমার নতুন নতুন বিয়ে হয়েছে। এখন আমি জানতে চাচ্ছি আমরা কবে থেকে দুষ্টু কাজ শুরু করতে পারবো। ডাক্তার রেগে বলে, তুমি যা করছো এখন তোমার তো জেলে থাকার কথা ছিল। অরুণ কিছুই বুঝতে পারে না। সে ভাবে হয়তো অন্য কারোর সাথে তাকে গুলিয়ে ফেলা হয়েছে। তবে ডাক্তার জানায়, পূজার ভ্যাজাইনালের 2টা স্তর ধারালো ব্লেড দিয়ে কাটা হয়েছে। ডাক্তার বলে, যখন তোমার বৌদিকে কথা বলেছিলাম তখন সে অলরেডি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এখন তুমি এসে আমাকে জিজ্ঞেস করছো তুমি কবে থেকে দুষ্টু কাজ করবে। এই বলেই সিকিউরিটি গার্ড দিয়ে অরুণকে বাইরে বের করিয়ে দেওয়া হয়। পূজা বাড়ি ফিরলে বৌদি বলছিল, অরুণের দাদা অরুণের মতো নয়, কারণ তাকে আমি মানুষ করিনি, তাকে তার মা মানুষ করেছেন। এই বাড়ির মধ্যে কিছু একটা আছে, যার জন্য আমরা হসপিটাল থেকে থানায় না গিয়ে সোজা বাড়ি চলে আসলাম। আমার শ্বশুরমশাই সবসময় সত্যের পক্ষে থাকেন। কিছুদিন পরে আমরা না হয় শ্বশুরমশাইকে জানিয়ে দেব, দেখবে সে নিজের হাতে অরুণকে পুলিশের হাতে তুলে দেবে। যদিও এটা আমারই করা উচিত ছিল। পূজা বলে, তুমি নিজেকে দোষারোপ করছো কেন বৌদি? পুরুষ মানুষ তো জন্ম থেকেই শক্তি আর ক্ষমতা নিয়ে জন্মায়। এরই মধ্যে অরুণ বাড়িতে চলে আসে। আজকে মহিলারা বাড়ির মধ্যে পার্টি করছে, সেখানে পুরুষদের প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। অরুণ ভেতরে ঢুকতে চাইলেও দিদা তাকে ঢুকতে দেয় না। পূজা বলে, আমি তখন 12 বছরের ছিলাম। তখন একটা ছেলে টিউশনে আমার বুকে হাত দিয়েছিল। এই কথাটা বাড়ি এসে আমার মায়ের সাথে শেয়ার করার পর আমার মা উল্টো আমাকে সাজা দিয়েছিলেন, অর্থাৎ আমার বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। এরপর থেকে রাস্তাঘাটে যাতায়াতের পথে যাই ঘটেছিল না কেন, কখনো আমি আমার মাকে কিছুই বলিনি, কারণ আমি জানি পাল্টা শাস্তি আমাকেই পেতে হবে। এ সময় অরুণ পেছনে দরজা দিয়ে ভেতরে ঢুকে সেই মেয়েদের অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে যায়। অরুণকে দেখে বৌদি তার কাছে দাঁড়ায়। অরুণ বলে, বৌদি, আমি কোনো ভুল করিনি, আমি ওর স্বামী, এটা তো আমার অধিকার। বৌদি বলে, আমিও কিছু ভুল করছি না, আমি তোমার বৌদি, তোমাকে পেট থেকে জন্ম দেইনি কিন্তু মন থেকে জন্ম দিয়েছি। আমি তোমাকে খুব ভালোবাসি। আজকের পর থেকে তোমার ইহকাল পরকাল 2টাই শুধরে দেব, তোমাকে জেলে পাঠাবো আমি। এই বলে অরুণকে জড়িয়ে ধরে আর তার হাতে একটা সুতো বেঁধে দিয়ে বলে, এটা তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। আমি তোমাকে কষ্ট দিতে চলেছি, প্রায়শ্চিত্ত তুমি নিজেই করে নিও। পরদিন পরিবারের সকলের সামনে অরুণ পূজার কাছে ক্ষমা চায়। শাশুড়ি মা বলে, চলো, সমস্যা তো মিটেই গেল, সন্ধ্যের জন্য রাজমা ভেজাও বৌমা। তবে এই কথাটা 2 বউয়ের পছন্দ হয় না। এরপর মেহমানরা সবাই চলে গেলে কমলেশ বাড়ির সবার সামনে কিছু বলতে চায়, কিন্তু শ্বশুরমশাইয়ের সামনে কমলেশের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কমলেশ অনেক কষ্টে বলে ফেলে, অরুণ পূজাকে রেপ করেছে। সবাই চমকে যায়। এরপর শ্বশুরমশাই যখন কাজ করছিল তখন কমলেশ 1 কাপ চা নিয়ে তার কাছে যায় এবং বলে, আপনি অরুণকে কিছু বলবেন না বাবা? তখন শ্বশুর বলে, তোমার এমন কথা বলার সাহস হলো কিভাবে? তুমি কি জানো ওই শব্দটা আমার পক্ষে শোনা কতটা কঠিন ছিল? কমলেশ বলে, যে সরি বলেছে আপনি শুধু তার কষ্টের কথা চিন্তা করছেন, আর যে অন্যায় সহ্য করেছে তার কথাও ভাবুন। শ্বশুরমশাই বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? অরুণ পূজার স্বামী, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক জটিল হয়ে থাকে। এই সম্পর্ক বুঝতে পূজার হয়তো ভুল হয়েছে। কমলেশ বলে, তার মানে কি মেয়েরা কিছুই বোঝে না? মেয়েটা যা বলছে ওরা কথা না শুনে আবর্জনার মতো ফেলে কেন দিচ্ছেন? সব শুনে বলছেন এমনটা হতেই পারে না, মানে আপনার বাড়ির বউরা যা বলছে সে কথার কোনো অস্তিত্ব নেই আপনার কাছে?
শ্বশুরমশাই বলে, হ্যাঁ নেই। কমলেশ বলে, তাহলে কেন এমন কথা বলছেন? আপনি কি আপনার সংসারে দুজন পাগল বউকে এনেছেন? আমার কোলে পিঠে মানুষ করা ছেলেটার ব্যাপারে যখন আমিই কিছু বলছি, তখন কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই। আপনি আমাদের বাবা, আপনি এত বই পড়েছেন, এত লেখালেখি করেছেন, সমাজের জন্য এত বড় পুরস্কার আপনি ফিরিয়ে দিয়েছেন, আর বাড়ির বউদের জন্য সামান্য কিছু তো করুন। শ্বশুরমশাই বলে, আচ্ছা তুমি চাইছোটা কি? যে অপরাধ হয়নি সেই অপরাধের জন্য অরুণকে সাজা দেব? এই বাড়িতে কখনো পুলিশ আসেনি, তুমি কি এখন পুলিশ আনতে চাও? এরকমটা ভেবো না, কারণ আমি আমার ছেলের বিরুদ্ধে কখনোই যাব না। কমলেশ আর কিছু না বলে চলে যায়। এই বিষয়টা নিয়ে কমলেশ সারাদিন অনেক চিন্তা ভাবনা করে। পরদিন সকালে শ্বশুরমশাইকে বলে, আপনি সারা জীবন সত্যের পথে ছিলেন, এখন আর নেই, তাই আমি চিন্তা করেছি যেটা আপনার করা উচিত ছিল, এবার সেটা আমি করব। বাবা বলে, বাড়ির বিরুদ্ধে যেতে চাও? বাড়ি থেকে এসব মামলা করা যাবে না, বাড়ির বাইরে গিয়ে করতে হবে। আর যদি বাড়ি থাকতে চাও তাহলে সব পুরনো কথা ভুলে সামনে এগিয়ে চলো, যেমনটা আগে ছিলে। কমলেশ আর আগের মতো চুপ থাকতে চায় না। শ্বশুরমশাই দুই বউকে সোজা অটোতে উঠিয়ে দেয়। ড্রাইভারকে বলে, ওরা যেখানে যেতে চায় নিয়ে যাও। অটো চলে যায়। শ্বশুরমশাই খুব দাম্ভিকতার সাথে বলে, কমলেশকে যতদূর চিনি ও কিছু দূর গিয়েই ফিরে আসবে, নিজের ভুলটা বুঝতে পেরে আমাদের পায়ে ধরে ক্ষমা চাইবে। সত্যিই তাই হয়। কিছুক্ষণ পর কমলেশ বাড়ি ফিরে আসে। তার স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তখন তার স্বামী তাকে বলে, বাসে একটা মেয়েকে একজন অপরিচিত লোককে বিরক্ত করতে দেখেছিলাম, সেই দিন আমি কিছু বলতে পারিনি। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। দূর থেকে আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছিল। আজ মনে হচ্ছে আবারও সেই ঘটনা ঘটছে। আমার কিছু করার সাহস নেই। দেখো, আমি হিরো হতে পারবো না, কিন্তু হিরোর স্বামী তো হতে পারবো। এই বলে তার কপালে একটা হামি দেয়। কমলেশ সোজা ভেতরে চলে যায়। তাকে দেখে শ্বশুরমশাই খুশি হয়ে যায়। সে মনে করে বাড়ির বউ হয়তো সব ভুল স্বীকার করে বাড়ি ফিরে এসেছে। তবে কমলেশ শ্বশুরমশাইয়ের আশীর্বাদ নিয়ে বলে, আমি ফিরে আসিনি, শুধুমাত্র আশীর্বাদ নিতে এসেছি। এই কথা শুনে সকলের মুখটা গম্ভীর হয়ে যায়। কমলেশ বাইরে বেরিয়ে আসলে তার স্বামী তাকে সাহস দেয়, যেটা শুনে কমলেশের মুখে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পায়। এবার কমলেশ অটোতে উঠে যায় আর রওনা করে তার উকিল দাদার কাছে। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর দাদা আর নাতনির দেখা হয়ে যায়। দুজনেই আবেগঘন হয়ে পড়ে। কিছুক্ষণ পর কমলেশ সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সব কথা শুনে দাদা বলে, এই ব্যাপারটার বিরুদ্ধে কোনো আইন নেই, তবে হাত ঘুরিয়েও যেমন কান ধরা যায়, ম্যারিটাল রেপের বিরুদ্ধে কোনো আইন নেই, তবে যৌতুকের ব্যাপারে তো আছেই। এটা একটা শক্তপোক্ত আইন, এটা নন বিলিভেবল অফেন্স। একবার ভেতরে ঢুকলে কয়েক মাস পর বের হতে হবে। তবে কমলেশ এই মিথ্যে মামলা দিতে রাজি নয়। কিন্তু পূজা বলে, আপনি যৌতুক কেস বানিয়ে দিন দাদা। দাদা উঠে চলে যায়। কমলেশের মন মিথ্যে মামলা দিতে সায় দিচ্ছিল না। তখন পূজা বলে, এছাড়া কোনো উপায় নেই দিদি, কোনোভাবে তো ওদের সঠিক শাস্তি দিতে হবে, তাই না? বৌদি বলে, যেটা সত্য নয় সেটা দিয়ে মামলা কেন করব? তাহলে সত্যের কি হবে? পূজা বলে, সত্যি বলে তো দেখলাম, তাতে কি হলো? যখন আমার মধ্যে বলার সাহস ছিল না, তখন তুমি আমাকে সাহস দিলে, তার জন্য ধন্যবাদ। তবে লড়াইটা তো আমার। ওই লোকটার সাথে আমি ৭-৭টা রাত কাটিয়েছি, আমি ব্যথা সহ্য করেছি। আমাকে সত্যের জ্ঞান দিও না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি লড়াই করব। এই বলেই পূজা চলে যায়। বৌদি বুঝতে পারে ন্যায়ের জন্য কাজ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। রাতের বেলা দাদা পূজাকে মামলার কাগজ দিয়ে বলে, কাল সকালে এই কাগজটি থানায় জমা দিলে তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে যাবে। পূজা কাগজটা নিয়ে সই করতে চায়। বৌদি দৌড়ে এসে বলে, এটা কি করছো তুমি? অরুণের ভুলের জন্য বাবা মাকে কেন জড়াচ্ছ? পূজা বলে, কারণ ওনারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেননি। কমলেশ বলে, ২ সপ্তাহ আগে আমিও তাদের মতো ছিলাম, তাহলে কি তুমি আমার নামেও মামলা করতে? পূজা বলে, তুমি না ওদেরকে এত বাঁচানোর চেষ্টা করো না। যারা আমার ব্যথার তোয়াক্কা করেননি, আমি কেন তাদের দিকটা দেখব? এই বলেই সাইন করে দেয়। তবে কমলেশ কাগজটা নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। এক পর্যায়ে সেই কাগজটি আগুনে পুড়িয়ে দেয়, যা দেখে পূজা পুরোপুরি ভেঙে পড়ে। রাতের বেলা দাদা এসে বলে, এই কেসটা আমরা অনলাইনেও রেজিস্ট্রি করতে পারি। দাদার এই কথা অপর প্রান্ত থেকে বৌদি শুনে নিয়েছিল। পরদিন সকালবেলা পুলিশ এসে সকলকে থানায় যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। তবে সেই মুহূর্তে একজন উকিল কোর্টের অর্ডার নিয়ে হাজির হয়ে যায়, যার জন্য তারা বেল পেয়ে যায়।
আসলে এই বিষয়টা আগে থেকেই কমলেশ তার পরিবারকে জানিয়ে দিয়েছিল। ঠিক সে কারণেই থানায় যাওয়ার আগেই বেলের ব্যবস্থা করে নিয়েছিল তারা। এই বিষয়টা নিয়ে পূজা প্রচুর রেগে যায়। আর অন্যদিকে সত্যের পথে কোনো লড়াই করতে না পেরে কমলেশের মাথা যেন গরম হয়ে আছে, কারণ সে আপনজনদের সাথে কি করে লড়াই করবে বুঝে উঠতে পারছে না। পূজা বলে, নাটক করো না, যখন আমি অসহায় ছিলাম তখন তুমি লড়াই করেছিলে, তবে সঠিক পথে লড়াই করার তো কোনো অস্তিত্ব নেই। বৌদি বলে, আমি মিথ্যে মামলা করতে পারবো না। নাদা বলে, তোর কি মনে হয় তোর শ্বশুর সঠিক পথে লড়াই করত? সে কিন্তু শহরে থাকে, কবিতায় লেখে, ন্যায়ের পক্ষে বড় বড় ভাষণ দেয়। সামাজিক মুখোশের আড়ালে সেও গুহার মধ্যে থাকা এক প্রকার রাক্ষসের মতো। এদিকে শহরের শ্বশুরমশাই একটা চাল চালে। সে তার 2 ছেলেকে নিয়ে অরুণের শ্বশুরবাড়িতে চলে যায়। সে ভেতরে প্রবেশ করে, কিন্তু 2 ছেলেকে বাইরে রেখে যায়। এরপর পানির মধ্যে কিছু একটা মিশিয়ে পূজার বাবাকে খেতে দেয়। আসলে সমাজের কাছে নিজেদের ছোট না করার জন্য শ্বশুরমশাই ইচ্ছাকৃতভাবে পূজার বাবাকে অসুস্থ হতে বলে, যাতে করে মেয়ে নিজের বাবার প্রাণের ভয়ে এসব প্রতিবাদী বিষয়ের সামনে আর পা না বাড়ায়। এক প্রকার নিজেদের পারিবারিক দাগ ঘোচাতে শ্বশুরমশাই এই কাহিনী তৈরি করে। এদিকে বাইরে অরুণ তার ভাইকে বলে, সারা দুনিয়া আমার বেডরুমে ঢুকতে চাইছে কেন? স্বামী স্ত্রীর মধ্যে হাজারটা ঘটনা ঘটে। দাদা বলে, সব পুরুষরা তো আর তোর মতো হয় না। অরুণ বলে, তুমি পুরুষত্বের কথা বলতে এসো না, তাহলে জল এতদূর আসতো না। দাদা বলে, আমার থেকে তোর বাবার থেকে বড় পুরুষ হচ্ছে কমলেশ। সে ঠিক করে নিয়েছে তোকে শাস্তি দেয়াবে, আর তোকে তা দিয়েই ছাকবে। অরুণ বলে, তোমার মনে হচ্ছে আমি ভুল করেছি? আমি রাক্ষস? তাহলে তুমি আমাকে শাস্তি দাও। এক কথায় 2 কথায় 2 ভাইয়ের মধ্যে হাতাহাতি লেগে যায়। ঠিক এই মুহূর্তে পূজার বাবার অসুস্থতার খবর আসে। এই খবর শুনে কমলেশ আর পূজা শহরের উদ্দেশ্যে রওনা করতে যায়। দাদা কমলেশকে আশীর্বাদ করে বলে, ছোটবেলায় তুই কখনো আমার হাত ছাড়তি না, আর এখন ওর সঙ্গ ছাড়িস না। যাক, কিছুক্ষণের মধ্যে পূজা হসপিটালে চলে আসে। বাবার এই অবস্থা দেখে পূজা কান্নায় ভেঙে পড়ে। তখন তার শ্বশুরবাড়ির সকলেই এখানে উপস্থিত ছিল। অরুণ এই মুহূর্তে বলে, দেখো, তোমার জন্য আমি রাক্ষস হতে পারি, কিন্তু নিজের চোখে তো আমি শুধুমাত্র একজন স্বামী। হতে পারে আমার ভুল হয়েছে, কিন্তু স্বামীর ভুলের জন্য কি কেউ কখনো বাড়ি ছেড়ে চলে যায়? তুমি চলে গেলে, বৌদি চলে গেল, বাড়িতে পুলিশ আসলো, আর এই চক্করে বাবা কি করে বসলো দেখো। চলো না, সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করি। শ্বশুরমশাই বলে, বাড়ির কাগজপত্রে পূজার নাম চলে আসবে, ওর ভাইয়ের একটা চাকরির ব্যবস্থাও করে দিয়েছি, চিন্তা করবেন না বেয়ান মশাই। বাবাও ইমোশনাল কথা বলে মেয়েকে তার শ্বশুর বাড়ি যেতে বলে। মন না চাইতেও বাবার অনুরোধে পূজা সেই বাড়িতে ফিরে আসে। পরদিন বাড়িতে ছোটখাটো একটা পারিবারিক অনুষ্ঠান হয়। পূজা আর বৌদি এই বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। অরুণ বলে, বৌদি, যখন পূজা আমার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে তুমি কেন মনের মধ্যে রাগ ধরে রেখেছ? ওসব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও, দরকার হলে 2-4টা চড় দাও। বৌদি বলে, ভেবে চিনতে কথা বলো, আমি যদি তোমাকে মারি না, তাহলে তুমি কিন্তু চোখের সর্ষে ফুল দেখবে। এ সময় বড় দাদা ডাক দিলে বৌদি তার স্ত্রীর কাছে যায়। দাদা তার স্ত্রীকে বলে, বিকাশনগরে একটা ফ্ল্যাট দেখেছি, তুমি রাজি থাকলে আমরা ওখানে শিফট করব। বৌদি বলে, এই পরিবারকে ছেড়ে কি করে থাকবে? দাদা বলে, জানি না, তবে এইটুকু জানি, তুমি আর এই পরিবারের সাথে কোনোভাবেই মানাতে পারবে না। এদিকে সুযোগ পেয়ে অরুণ আবারও তার স্ত্রীর সাথে রোম্যান্টিক কথা বলার চেষ্টা করে। কমলেশ তাদের কাছে গিয়ে পূজাকে টেনে সেই জায়গা থেকে নিয়ে আসে। সেই মুহূর্তে দাদি শাশুড়ি বলে ওঠে, তোমার বাবা ঘুমের ওষুধ খেয়েছিল, এসব বোকামি কেন করতে গেল? তুমি বা তার কথায় কেন পাগল হলে? তোমরা বুঝতে পারো না, পরিবার, ভালোবাসা, ঐতিহ্যের নামে সকলে মিলে আমাদের মেয়েদেরকে বারবার বোকা বানিয়ে রাখছে। বৌদি বলে, অনেক চেষ্টা করেছি, কোনো রাস্তা পেলাম না, কোনো থানায় রিপোর্ট লেখে না, আদালতে কেউ কেস নেয় না, তাহলে কি মারপিট করব? ওদের মাথা ফাটিয়ে দেব? দাদি শাশুড়ি বলে, মাথা ফাটাতে হবে না, মুখ খুলতে হবে। মেয়েদের মধ্যে কথা বলার সাহস এসে গেলে তাহলে তাদের সামনের মানুষটা স্পর্শ করার আগে 1000 বার ভাববে। বাড়ি ছেড়ে নয়, বরং বাড়ির মধ্যে থেকে লড়াই করবে। দাদিমার এমন বক্তব্য শুনে 2 বউয়ের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি হয়। পরক্ষণে বাড়ির ধর্মীয় একটা অনুষ্ঠান বসানো হয়, ভোজন কীর্তন করা হবে। কমলের সকলের উদ্দেশ্যে প্রবচন শুরু করে। এরপর পূজাকে ডেকে সেই স্থানে আসতে বলে। পূজা বসে মাইকে বলতে থাকে, আমার নাম পূজা কুমার। দূরে থেকে ভয়ের আশঙ্কা টের পেয়ে অরুণ মাথা নাড়িয়ে তাকে কথা বলতে মানা করে। পূজা বলে, আমার স্বামী আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, হি রেপড মি। সকলের সামনে এমন কথা শুনে শ্বশুরমশাই তার ছেলের কাছে গিয়ে বলে, ওকে চুপ করা গিয়ে,
তোর বিরুদ্ধে অভিযোগ দিয়েই যাচ্ছে, আর তুই চুপ করে দেখছিস? নিজের পুরুষত্ব দেখা। শ্বশুরমশাই পূজাকে চুপ করতে বলে। অতিথি মেহমানদের এখান থেকে চলে যেতে বলে। সকল পুরুষেরা চলে যেতে চায়। এ সময় নারীরাও উঠে দাঁড়ায়। বৌদি বলে, সকলের দিবি রইল, শুধু সেই মহিলারাই উঠে যান যাদের কখনো কেউ ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করেনি। ব্যাস, এ কথা শুনে সকল মহিলারা সেখানেই থমকে দাঁড়ায়। বৌদি বলে, এখানে কেউ বলতে পারবে না চলার পথে প্রতিটা সময় সে বাস থেকে হাসি মুখে নেমেছে। পাড়ার দাদা, কাকা, জ্যাঠার, টিউশন মাস্টার, রাস্তার কোনো লোক, আপন পর সৎ বাবা নিজের মানুষ জিজ্ঞাসা না করে হাত লাগিয়েছে। এ সময় অরুণ রেগে পূজাকে বলে, চলো আমার সাথে, বাড়ি যাবে। আমি তোমার সাথে আজ পর্যন্ত শুধু ভদ্রতা দেখিয়েছি, আমি কখনো তোমার উপর হাত তুলিনি। তার মানে এই নয় তুমি আমার মাথায় উঠে নাচবে আর সারা দুনিয়ার সামনে আমাকে অপমান করবে। এই বলে চড় লাগাতে গেলেও বৌদি তার হাত আটকে ধরে। এরপর নিজেই একটা চড় লাগিয়ে দেয়। শ্বশুরমশাই বলে, পুরো পরিবারকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে, এসব করে কী লাভ তোমার? তুমি যা চাইছো তার বিরুদ্ধে কোনো আইন নেই। বৌদি বলে, অরুণ তুমি চিন্তা করে দেখো, তুমি কিছুতে তো একটা ভুল করেছ, যার জন্য তোমার পুরো পরিবার তোমার বিরুদ্ধে রয়েছে। তোমার এই অপরাধের জন্য আমরা আদালতে যেতে পারি না। এই বিচার শুধু আদালত কিংবা পঞ্চায়েত করতে পারে না, নিজের পরিবারও করতে পারে। আজ এই পরিবারের মেয়েরা তোমাকে সব সম্পর্ক থেকে বঞ্চিত করে দিল। আমি মরার পর আমার মুখে গঙ্গাজল ঢালার কোনো অধিকার তোমার থাকবে না। পিঙ্কির যখন বিয়ে হবে তখন ওর বিয়েতে তোমার থাকার প্রয়োজনই নেই। তোমার মা, ঠাকুমা আর বৌদির ভালোমন্দের খবর পাবে, কিন্তু আসার সুযোগ থাকবে না। অরুণ ক্ষমা চেয়ে বলে, এইভাবে আমি বাঁচতে পারব না বৌদি। বৌদি বলে, তাহলে পূজা কিভাবে এরকম অস্বস্তিকর জীবনে বেঁচে থাকবে? তুমি পূজার পা ধরে ক্ষমা চাও। পূজা বলে, এইসবেই তো আর স্বভাব যাবে না। বৌদি বলে, জানি এইসবে তার স্বভাব যাবে না, ওর স্বভাবেই এমন রয়েছে। তাহলে শুধরাবে কি করে? ক্ষমা তো ওকে চাইতেই হবে, যাতে সবাই দেখতে পায় নারীরা আসলেই চাইলে কি না করতে পারে। অরুণ ক্ষমা চায়। পূজা বলে, আমি ক্ষমা করব না। আমার বিরুদ্ধে যা কিছু হয়েছে তার জন্য আইন তৈরি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যেদিন আইন তৈরি করা হবে তোমার কলার ধরে টেনে আমি হাজতে ঢোকাব। অরুণ তার বাবার কাছে গিয়ে বলে, ভুল হয়ে গেছে বাবা, এখন এটাকে শুধরে নিতে হবে। বৌদি শ্বশুরকে বলে, এবার আমাদের কথা শেষ, আপনার ভাবার পালা শুরু। এই বলেই সে চলে যেতে শুরু করে, আর তার পেছনে এক এক করে সকল মহিলারাও চলে যেতে শুরু করে। আসলে আমাদের সমাজে এমন কিছু পুরুষরূপী রাক্ষস আছে যারা নারীকে শুধু ভোগের বস্তু মনে করে, আর নারীদের সেটা মুখ বুজে সহ্য করা ছাড়া উপায় থাকে না। গল্পটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার সাথেও কি এমন হয়েছে কখনো? তাহলে আজই রুখে দাঁড়াতে শিখুন।